ত্রিপুরার ওয়ার অন অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা কিন্তু দিনভর আপনাদের গোটা বিষয়টা এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে চাপানুতর চলছে, এই হামলা পাল্টা হামলা চলছে, গোটা বিষয়টা মুহূর্তে মুহূর্তে আমরা কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা স্টুডিওতে পেয়ে গেছি লেফটেন্যান্ট কর্নেল প্রণব কান্তি রায়, অবসরপ্রাপ্ত উনি লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায়। থ্যাংক ইউ। আপনারা জানেন এই যে ভারত পাকিস্তানের এই যে চাপানুতর, এই মুহূর্তে আমাদের রাজ্যে যত খবর আপডেট আমরা আপনাদের সামনে কিন্তু সবার আগে তুলে ধরছি এবং এই মুহূর্তে এই গোটা বিষয়টা নিয়েই আলোচনা হবে। আমরা পেয়ে গেছি লেফটেন্যান্ট কর্নেলকে। আমরা শুরু করতে যাচ্ছি, তার আগে একটু ঘটনার যে চাল চিত্রটা সেটা আপনাদের সামনে আরো একবার তুলে ধরছি। কি কি ঘটনা ঘটেছে 22 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, তারপরেই আমরা আলোচনায় চলে যাব। কোন যুদ্ধই কিন্তু সন্তুষ্টির কোনো বিষয় নয়, কিন্তু তারপরও বারবার একটা জায়গাতে যখন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলি আক্রমণ করে তাকে প্রতিহত করাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বই কিন্তু ভারতবর্ষ পালন করছে। আমরা দেখেছি 22 এপ্রিল যে ঘটনাটা ঘটেছে, বেছে বেছে হত্যা করা হয়েছে স্ত্রীদের সামনে, স্বামীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে। আমরা দেখেছি নববিবাহিত এক দম্পতির সেখানে তার স্বামীকে হত্যা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী কিন্তু সেই কারণে সেই নামটা দিয়েছেন অপারেশন সিঁদুর। পেহেলগাঁও থেকে এই যে পেহেলগাঁওয়ের হামলা, এই হামলা থেকে প্রণব বাবু আপনার কাছে যে বিষয়টা জানতে যাবে, যে পেহেলগাঁওয়ের হামলার ঠিক পরে 14 দিনের মাথায় আমরা দেখেছি যে ভারত যে অপারেশন সিঁদুর নামে যে সন্ত্রাসী পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলিতে যে আক্রমণটা করেছে, সেটাকে কিভাবে দেখছেন? আপনি সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কাজ করেছেন, অনেক দায়িত্ব সামলেছেন, কিভাবে দেখছেন এই জায়গায় দাঁড়িয়ে? দেখুন, পেহেলগাঁওয়ের যেটা ইনসিডেন্ট হলো 22 এপ্রিলে, সেটা কোনো নতুন ইনসিডেন্ট নয়। ভারতবর্ষ এর আগে অনেক ইনসিডেন্ট পাকিস্তান থেকে টেরোরিজমের ফেস করেছে। তো এই যে দুর্ঘটনা হলো, ওর পেছনে পাকিস্তানের একটাই উদ্দেশ্য যে ভারতের কাশ্মীরকে ওরা দখল করতে চায়, কাশ্মীরকে স্টেবিলাইজ হতে দিতে চায় না। মোদী সরকার আসার পর, আফটার অ্যাব্রোগেশন অফ 370 আর্টিকেল 370, যখন ইউনিয়ন টেরিটরি ডিক্লেয়ার করে সেন্ট্রালের অধীনে এনে রাজ্যটাকে শান্তির দিকে নিয়ে গিয়েছিল, অনেক ডেভেলপমেন্টাল প্রজেক্ট ওখানে হয়েছে। নাম্বার অফ টুরিস্ট, ইফ ইউ সি ইন লাস্ট ইয়ার, it was almost 2 crore, which is a record. তো অ্যাকচুয়ালি পাকিস্তান এই শান্তি, এই প্রগতি সেটা চায় না। যদি এই শান্তি, এই প্রগতি হয়, তাহলে লোকালরা কখনো পাকিস্তানকে সাপোর্ট করবে না। তাই ওদের এই কাজটার মেইন উদ্দেশ্য। আমরা যেটা দেখে আসছি যে পাকিস্তান, আপনি যেটা বলছেন যে পাকিস্তান শান্তি বা অমন এই জিনিসটার পক্ষে নয়, সেটা চাইছে না। কারণ শান্তি থাকলে সেখানে হয়তো উন্নয়ন হবে, উন্নয়ন থাকলে কাশ্মীরের যারা লোকাল মানুষ আছে তারা হয়তো পাকিস্তানিদের সমর্থন করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুরু থেকে একটা জিনিস দেখে আসছি যে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের উপর ভিত্তি করে পাকিস্তান রয়েছে, পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদীদের মদত করে যাচ্ছে। এর লক্ষ্যটা কি? তাদের আভ্যন্তরীণ বিষয়টা জানতে চাইব। আভ্যন্তরীণ বিষয়টা হলো পাকিস্তান রাইট ফ্রম ইটস ইনসেপশন 1947
ওরা কাশ্মীর দখল করতে চেয়েছে। since independence or inception of Pakistan, 1947, 1965, 1999, তারপর 1989 থেকে কন্টিনিউয়াসলি ফর গুড অ্যাবাউট 30 odd years কন্টিনিউয়াস টেরোরিজম পুশ করে যাচ্ছে। পাকিস্তান ইজ এ স্টেট, ওরা ভালোই জানে যে ভারতের সঙ্গে কখনো সামরিক যুদ্ধে জয়ী হতে পারবে না। তাই ওদের কাজ যে পরোক্ষভাবে সন্ত্রাস সৃষ্টি করে, ওরা দেশটাকে ব্যতিব্যস্ত রাখতে চায় এবং কাশ্মীর দখল করে নিতে চায়। আমরা আমাদের কাছে যতটুকু খবর রয়েছে মুহূর্তে ভারত লাহোরে আক্রমণ করেছে এবং সেখানে বোমবারি করা হচ্ছে। পাকিস্তান এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে বালুচিস্তান তারাও কিন্তু এই যে আভ্যন্তরীণ একটা সংগ্রাম চলছে, বালুচিস্তানের যারা বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী যারা বলছেন তারা পাকিস্তানের আর্মিদের উপর আক্রমণ করছেন। এই জায়গায় দিয়ে পাকিস্তান কতটুকু সহ্য করবে? পাকিস্তানের নকশা কি শীঘ্রই পাল্টে যাচ্ছে, বা পাখতুন খাইবার যেটা সেই জায়গায়ও একটা সমস্যা চলছে? ভারতের সঙ্গে এই লড়াইয়ের পর আমরা কি একটা অন্যরকম মানচিত্র দেখতে পাবো? খুবই স্বাভাবিক এটা হওয়া, অ্যাকচুয়ালি কারো কোনো আশ্চর্যের ব্যাপার হওয়া উচিত না। তবে ভারতবর্ষ যে যা করছে আজকে, লাহোরে অ্যাটাক করছে আর ওদের ইসলামাবাদে করছে, ভারতবর্ষ ওদের অ্যাকশনের বিরুদ্ধে জাস্ট রেসপন্স করছে। ভারতবর্ষ এখনো ফুল ফ্লেজড ওয়ারে যায়নি না। ভারতবর্ষের এটা ভারতীয় সেনাবাহিনীর এটা উদ্দেশ্য। ওরা চাইছে টেরোরিজমের রিপ্লাই দিতে। আজকের আমাদের প্রধানমন্ত্রীর স্টেটেড প্রিন্সিপাল জিরো টলারেন্স টু টেরোরিজম। তো উনি ওনার যা ইচ্ছে সেটা অনেকবার ইন্টারন্যাশনাল স্টেজে, ন্যাশনাল পলিসিতে ব্যক্ত করেছে। তাই ভারতবর্ষের যেই লাহোরে করা অথবা ইসলামাবাদেও যদি করে, তো অ্যাজ পার পাকিস্তানস অ্যাকশন জাস্ট রেসপন্স করছে। এখনো ভারতবর্ষ অল আউট ওয়ারে যায়নি। মানে সেটাই সহ্য করা কিন্তু পাকিস্তানের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে। এবং পুরোপুরি ওয়ারে যদি যায় কি অবস্থা হবে সেটা এখান থেকেই অনুমেয়। কি বলবেন? আজকে পাকিস্তানের যেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইন্টারনাল ডিস্টারবেন্সেস, আপনি বললেন বালুচিস্তান, এটা শুধু বালুচিস্তান নয়, খাইবার পাখতুনখোয়া, ইভেন পিওকে যেটা ওরা আজাদ কাশ্মীর বলে, ওরাও কিন্তু এখন স্যাটিসফাইড না। ওরাও ভারতের সঙ্গে আসতে চায়, কারণ এক পার্ট কাশ্মীরের যেটা ভারতবর্ষের সঙ্গে আছে, উন্নতি করছে, প্রগতি করছে, আর ওখানে যেই পার্টটা আছে ওদের দুবেলা খাওয়া পাওয়া মুশকিল। তো এটা কোনো সারপ্রাইজিং কিছুই না যে ওরা আমাদের এখানে আসতে চায়। বালুচ লিবারেশন অ্যাক্ট, লিবারেশন ওরা অনেক বছর ধরে চেষ্টা করছে। ওরা বালুচ আর্মি, পাকিস্তান আর্মির সঙ্গে অনেক অ্যাটাক করছে এবং সাকসেসফুল অ্যাটাক করছে। ইভেন ওদের যে ট্রেন অপহরণ, যেটা আজ পর্যন্ত আমরা শুনিনি ভারতবর্ষে, ওটাও ওরা করে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। তো এটা খুবই স্বাভাবিক যে পাকিস্তানের যে কন্ডিশন, আর্থিক কন্ডিশন এবং ইন্টারনাল কন্ডিশন, ওরা এখন ম্যাক্সিমাম 5 days, that should be more than what I expect, if they can pull a war, if it is a war. এখন পর্যন্ত ভারতবর্ষ যা অ্যাকশন করেছে, যদি এগুলো ওয়ার নয়, তার চাইতে এখনই ওদের they have asked already from the World Bank
হ্যাঁ সাহায্য they have started asking. তো এই কন্ডিশন হওয়া খুবই স্বাভাবিক এবং হবে। কি মনে করেন সাহায্য আসতে পারে? মোস্ট আনলাইকলি। যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি চায় যে ওয়ার্ল্ডকে এবং স্পেশালি এই রিজনটাকে টেরোরিজম থেকে ফ্রি রাখবে, তাহলে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাকিস্তানকে দেওয়া উচিত না। সবচেয়ে বড় প্রশ্ন যেটা সন্ত্রাসবাদ, ভারত কিন্তু এই জায়গাতেই আক্রমণ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধেই কিন্তু ভারতের আক্রমণ। পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি ভারতবর্ষের কোনো ধরনের কোনো কিছু অ্যাকশন নেওয়ার কোনো ইচ্ছা নেই। শুরু থেকেই ভারত এই স্ট্র্যাটেজি কিন্তু অবলম্বন করে আসছে, আমরা যেটা দেখেছি। আমরা আজকে সারাদিন আমরা যে বিষয়টাতে নজর রাখছিলাম, পাকিস্তানের একটা সোশ্যাল মিডিয়া থেকে একজন বলছিলেন যে ভারত যে ড্রোন আক্রমণগুলি করেছে সেগুলি পাকিস্তানের যারা নেতা রয়েছে বা মন্ত্রী রয়েছে তাদের বাড়ি ঘরের পাশে বা তাদের বাড়িতে আগে আক্রমণ করা দরকার। এই কথাটা আমি এখানে এই কারণে বলছি কর্নেল, যে পাকিস্তানের যে সাধারণ নাগরিক তারাই চাইছেন যে সরকারটা চলছে সেই সরকারটাকে তারা সমর্থন করছেন না, এই সরকারটা তারা চলে যাক, এই সরকারটা চলে যাক। তাদের অসমর্থন করতে তারা সাহসটা দেখাচ্ছেন না। এখানে ভারত একটা পদক্ষেপ নেওয়াতে সেই শক্তিটা বা সাহসটা দেখিয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি পাকিস্তানের যে প্রেজেন্ট গভর্নমেন্ট আছে আর আগেও যারা ছিল, প্রিভিয়াস যারা ছিল, কোন গভর্নমেন্টই ইলেক্টেড নয় ইন দা রাইট। যদি আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি যেটা আমরা ভারতবর্ষেতে দেখি এবং এক্সপেরিয়েন্স করি, ডেমোক্রেসি, ইলেকশন হচ্ছে, গভর্নমেন্ট ফর্ম হচ্ছে জনতার ভোটের মাধ্যমে। কিন্তু পাকিস্তানে এইটা নয়। পাকিস্তানে মেইন কন্ট্রোল আর্মির হাতে। তো এখন আর্মি যদি শাসন করতে থাকে তাহলে ইন্টারন্যাশনাল এরাতে ওদের পক্ষে জাস্টিফাই করা মুশকিল। তাই একটা ফ্রন্ট ফেস চাই, সেটা হলো পাকিস্তানের ইলেক্টেড গভর্নমেন্ট অর সিলেক্টেড গভর্নমেন্ট, যেটা আপনি বলতে চান। আমি আপনার কথার সাথে আরেকটা বিষয়, আপনি সহমত হবেন কিনা, আপনি যেটা বলছিলেন যে আর্মির শাসন বা আর্মি দেশটাকে চালাচ্ছে, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই, আর্মির সাথে সন্ত্রাসবাদীরাও চালাচ্ছে হয়তো দেশটাকে। সন্ত্রাসী দেশ আমরা সরাসরি বলতে পারি, কারণ এই যে ভারত যখন প্রথম সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আক্রমণ করলো, যারা মারা গেছে তাদের যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর পোশাকে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া করা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কি বলবেন? দেখুন, আতঙ্কবাদ ও টেরোরিজম যেটা আপনি বলছেন, যেটা পাকিস্তান থেকে আসছে, ওরা ডেফিনেটলি বলছে যে ওরা জাস্ট কাশ্মীরের জন্য, ওদের নিজের জন্য ফাইট করছে। বাট এটা টোটালি ব্যাকড বাই পাকিস্তান আর্মি, পাকিস্তান আইএসআই, ফাইন্যান্সড, ট্রেইনড অ্যান্ড সেন্ট। অ্যাকচুয়ালি আতঙ্কবাদীদের পাকিস্তান ইউজ করছে অ্যাজ এ ক্যানন ফোডার। স্টেট অ্যাজ এ স্টেট, they are telling that state is not involved, but the terrorism যেটা emanate হচ্ছে, that is state sponsored. পাকিস্তান শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর আজকে যে কোনো জায়গাতে যেখানেই টেরোরিজম, আতঙ্কবাদের কোনো ঘটনা হচ্ছে, ওটার কানেকশন এসে পাকিস্তানে জুড়ছে। তো পাকিস্তান আর্মি আজহার মাসুদের ফ্যামিলির ফিউনারেলে প্রেজেন্ট ছিল এবং ওদের যে কফিনগুলা ছিল সেগুলাকে পাকিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে ঢেকে দেওয়া ছিল, which is otherwise national respect. ভারতবর্ষে we give it to our soldiers, right, not to terrorists. তো যখন টেররিস্টের অন্তিম ক্রিয়ায় পাকিস্তান এইসব করছেন এবং পাকিস্তান আর্মি ইন ইউনিফর্ম দে আর প্রেজেন্ট, দেন দ্য ওয়েব, ওদের মধ্যে কি সম্পর্ক সেটা একদম একদম স্পষ্ট। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে বা সবার মনে ঘুরপাক খাচ্ছে, পিওকে সেটা কি এখনই আমাদের নিয়ে নেওয়া উচিত? কি মনে করেন?
দেখুন মানে ভারতবর্ষের যেই পলিসি এখন ভারতবর্ষ এখন রেসপন্স করছে টু দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড পাকিস্তানের অ্যাকশনের। পিওকে এখন নিয়ে নেবে এরকম কোনো ইচ্ছা মনে হয় না ইন্ডিয়ান গভর্নমেন্টের আছে। তবে যেভাবে সিচুয়েশন ইভলভ হচ্ছে ডিনাই করাও খুব মুশকিল, কারণ আমরা দেখছি ইন্ডিয়া যতটুকু রেসপন্স দিচ্ছে পাকিস্তান এসকেলেট করছে, লেডার বাড়িয়ে যাচ্ছে। গতকালকে পাকিস্তান রাইট ফ্রম সিয়াচিন টু রান অফ কাচ, এলওসি অ্যান্ড আইবি পুরোটাতেই ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। ভারতবর্ষের সামরিক অর্গানাইজেশনগুলোকে লক্ষ্য করে। তারপর এলসিতে হেভি আর্টিলারি ফায়ার, আমাদের পুঞ্চে অনেক সিভিলিয়ানদের মারা হয়েছে। গুরুদুয়ারাতে অ্যাটাক করা হয়েছে। গতকাল ওরা মিসাইল গোল্ডেন টেম্পলে ট্রাই করেছে এবং ওয়েস্টার্ন সেক্টরে রাইট আপ টু দ্য কমান্ড হেডকোয়ার্টার টার্গেট করে ওরা চেষ্টা করেছে এগুলাকে ক্ষতি করার। কিন্তু ভারতবর্ষের আর্মি অর এয়ারফোর্স ওদের অ্যাক্টিভিটিতে, ওদের অ্যালার্টনেসে এবং আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে, এয়ার ডিফেন্স সিস্টেম, ওগুলার জন্য ওরা কিছু করতে পারেনি। সবকটাই ওদের আনসাকসেসফুল হয়েছে, চাই মিসাইল হোক। অ্যান্ড ইনফ্যাক্ট ওদের JF-17 এয়ারক্রাফট দুটো, ইভেন ওয়ান F-16 as per report, India has shoot down, including two pilots, 2 or 3 pilots. So that is what is the thing with the present scenario. গোটা বিষয়টাকে বিশ্লেষণ করে যদি আমরা বলি, পুরোপুরি যুদ্ধ যদি শুরু হয়, কতদিন পাকিস্তান ভারতের সঙ্গে টিকে থাকতে পারে? মোটামুটি কি হতে পারে সেটা? যদি কোনো আউটসাইড সাপোর্ট না পায়, রাইট, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ এ উইক। আর আউটসাইড সাপোর্টের কথা যদি আমরা বলি, এখনো পর্যন্ত দেখেছি যে তুর্কি তাদেরকে সাপোর্ট করে চলেছে। চীনের অবস্থানটা কি হতে পারে? চীন মনে হয় না ডাইরেক্টলি কোনো সাপোর্টে আসবে, কারণ JF-17 এবং এদের রাডার সিস্টেম পাকিস্তানের সবকটাই চীনের, ঠিক আছে। এবং I would connect the Galwan scenario also in this. যখন this is the first time in history probably China has went back. Otherwise চীনের যে টেকটিক্স, salami slicing, দু কদম আসবে, okay you object, I move back one step, এক step still I gain. এই পলিসি আজ পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গেও করতে চেয়েছে, কিন্তু গালওয়ানে পর 1 বছর আমাদেরও আর্মি ওখানেই বর্ডারে ডিপ্লয়েড ছিল, ওদেরও ছিল। তারপর দেখলো যে না, আর সম্ভব না। এবং কারেন্ট যে আমাদের প্রাইম মিনিস্টার, ওনার যে প্রবল ইচ্ছা শক্তি, আমি মনে করি পলিটিক্যাল উইলের জন্য সেনাবাহিনীও সাপোর্ট পায়। এবং লাস্ট 10 to 15 ইয়ার্স যে মডার্নাইজেশন করেছেন ভারতবর্ষের সেনাবাহিনীকে, সেটারই পরিণাম আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এই 2 দিনে যদি আমাদের সেনাবাহিনীর মডার্নাইজেশন না হতো, এরকম ওয়েপন্স না আসতো, তাহলে আমাদের অনেক ক্যাজুয়ালিটি হতো, অনেক শহর হয়তো বিধ্বস্ত হতো। অ্যাবসলিউটলি। তো গালওয়ান, সেজন্য আমি বলছি, অ্যান্ড ওদের বিজনেস, দ্য কারেন্ট বিজনেস, ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ান মার্কেট ওরাও লুজ করতে চাইবে না। দ্য ট্যারিফ ওয়ার অফ US is another point, যার দরুন they need India and Indian market
জাস্ট ওদের ইকোনমি সাস্টেইন করতে। হুম, তো এই অবস্থায় চায়না চাইলেও আজকে অ্যাফোর্ড করতে পারবে না যে আই উইল গো অ্যান্ড ফাইট উইথ পাকিস্তান এগেনস্ট ইন্ডিয়া। আরেকটা বিষয় ঘুরপাক খাচ্ছে, যেটা মানে পরিষ্কার হচ্ছে না, বারবার পাকিস্তান পরমাণু আক্রমণের কথা বলছে, সেটা কতটা সম্ভব? কি করবে? আমরা আজকে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে একটা বিবৃতি দেওয়া হয়েছে, এরকম সুরে বলা হচ্ছিল যে কেউ যাতে এই পরমাণু ওয়ারের দিকে না যায়। এটাকে আমরা দুটো বিষয় ধরতে পারি, একটা পরামর্শ অথবা একটা নির্দেশও বলতে পারি। সরাসরি নির্দেশ না দিয়ে এরকম ভাবেই হয়তো বলে থাকেন, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ডেফিনেটলি দেখুন, এই অ্যাকশন হওয়ার আগেই পাকিস্তানের ইভেন ডিফেন্স মিনিস্টার পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে। কিছু হলেই তো একটা হুমকি দিয়ে দেয়, আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র করে দেব, সেই দ্যাট ইজ মোর অফ এ ব্ল্যাকমেইল। আজকের দিনে আমি মনে করি না পাকিস্তান ওই কন্ডিশনে থাকবে ইফ দেয়ার ইজ এ ওয়ার টু ইউজ দ্য অ্যাটমিক বম, অ্যাটম বম। তবে ওয়ান হ্যাজ টু বি কশাস, ইন্ডিয়াও কশাস আছে, আর ইন্টারন্যাশনাল কমিউনিটি যেরকম আপনিই বললেন যে ইউএস একটা অলরেডি ওয়ার্নিং দিয়েছে, উইল ডেফিনেটলি ইন্টারফেয়ার ইফ যদি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো মনে হয় না, এবং ইট ইজ ডিফিকাল্ট ফর পাকিস্তান অলসো। পাকিস্তান যদি অ্যাটাক করে, ইয়েস উই উইল বি সাফারার, কিন্তু পাকিস্তান উইল নট বি এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড, মুছে যাবে, মুছে যাবে গোটা বিশ্ব সেখানে পাকিস্তানের অস্তিত্বটা। আজকে ভারতবর্ষের যে অ্যাটমিক ক্যাপাবিলিটি, ল্যান্ড, সি অ্যান্ড এয়ার, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, আমাদের স্টেটেড পলিসি উইল নট বি অ্যাটাকিং ফার্স্ট or use the atomic atom bomb first, but যদি আসে দেন সেকেন্ড চান্স আছে আমাদের হাতে। আর ভারতবর্ষ যেই এরিয়া আছে, পুরো ভারতবর্ষকে ওরা মেটাতে পারবে না, তো মনে হয় না, বাট মিস অ্যাডভেঞ্চার ওরা সবসময় করে থাকে, ওয়ান হ্যাজ টু বি কেয়ারফুল। পরবর্তী যে বিষয়টাতে যাব, গোটা বিষয়টা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বা ব্যাখ্যা করেছেন, আমাদের দর্শক যারা দেখছেন অনেক কিছু ইনফরমেশন হয়তো এখান থেকে পাবেন। আজকে একটা বিষয় আমাদের নজরে এসছে যে প্রতিরক্ষা মন্ত্রী যখন তিন বাহিনীর প্রধান বা অন্যদের নিয়ে যখন মিটিং করছিলেন, সেখান থেকে একটা ছবি সবার সামনে কিন্তু উঠে এসছে, বেশ খুশ মেজাজে কিন্তু তাদের প্রত্যেককেই দেখা গেছে। তার মানেটা কি? ভারত কি যে পরিকল্পনাটা করেছিল সেখানে পুরোপুরি সফল? এই বিষয়টার জন্য কি এই তৃপ্তির হাসিটা? এটা আপনি দুভাবে দেখতে পারেন। আচ্ছা, যেটা ভারতবর্ষের প্ল্যানিং ছিল, পরিকল্পনা ছিল, এইটা আমরা ওই পরিকল্পনা হিসাবে এগিয়ে যাচ্ছি। আর যখন আপনি ব্যাটেলফিল্ডে যান অথবা যুদ্ধ করতে যখন যান, অপোনেন্ট যদি স্ট্রং থাকে তাহলে ডেফিনেটলি আপনি আরো কশাস, কারণ যে সাইনগুলো আমরা পাচ্ছি, শুধু প্র্যাকটিক্যালি সাইনগুলো পাচ্ছি না, এর আগেও আমরা কন্ডিশন পাকিস্তানের জানি। তো এই সার্কামস্টেন্সেসে মানে পাকিস্তানের সঙ্গে ফাইট করছে এরকম তো কোনো কন্ডিশন নেই এখনো। তো মনে হয় না মানে খুব একটা বেশি সাস্টেইন করবে পাকিস্তান। আর পরিকল্পনা যেভাবে চলছে, ইন্ডিয়ান রেসপন্স ইন এ ভেরি ক্যালিব্রেটেড ম্যানার, ইন এ মেজার্ড ম্যানার চলছে, তো এভরিবডি ইজ হ্যাপি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি আলোচনার। যে আলোচনাটা এখানে না করলে নাই হয়, পাকিস্তানের সঙ্গে যে সমস্যাটা তৈরি হয়েছে 22 এপ্রিল, এর আগে তো ছিল সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখেছি। আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে যদি একটু তাকাই, বাংলাদেশ তাদের আভ্যন্তরীণ বিষয়টাকে নিয়ে আমাদের দেশের উপর অনেক কিছু চাপাচাপি করছে, অনেক আঙুল তুলছে, অনেক দোষ দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে যখন এই সংঘাত শুরু হয়, তখন ভারত বাংলা যে সীমান্ত, সেখানে
কারফিউ জারি করে রেখেছে প্রায় 12 ঘন্টার জন্য, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। এটা কেন হতে পারে? দেখুন, বাংলাদেশের যেই রিলেশন ছিল সেই রিলেশনটা এখন আমাদের নেই। সেটা অনেক অবনতি হয়েছে। অবভিয়াস রিজন, শেখ হাসিনা যখন ছিলেন ওখানে প্রাইম মিনিস্টার, যেই ডেভেলপমেন্ট করেছিলেন ওর ম্যাক্সিমাম হেল্প উইথ ইন্ডিয়ান হেল্প। আর এখন যে মোহাম্মদ ইউনূস সাহেব এসেছেন, ওনার যেই চিন্তাধারা, ওতে বাংলাদেশেও অনেক হার্ডলাইনার্স ওরা অনেক এগিয়ে গেছে। কিন্তু রিসেন্ট ভিজিট with the meet with the Prime Minister, after that situation is improving or developing. ঠিক আছে, এখন বাংলাদেশ কারফিউ ইম্পোজ করেছে in the border. Actually it is a blessing in disguise for India. না, এটা ভারত করেছে, সেটা ভারত গতকালকে। Okay, I have not seen that, but influx বাংলাদেশ থেকে হচ্ছে। তাছাড়া you cannot rule out hardliners also moving in. তো সেই জন্য as a precautionary measure ভারতবর্ষ এটা করেছে। কর্নেল, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এই যখনই একটা কোনো দেশ একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যায়, দেশবাসীকে একজোট হয়ে কাজ করতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে দেশবাসী এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে আপনি যেহেতু একজন প্রাক্তন সেনাকর্তা, কি বার্তা থাকবে বা কি পরামর্শ থাকবে? দেশবাসীকে আমি এটাই বলবো, হ্যাভ ফেইথ। আমাদের আর্ম ফোর্সেস কখনো ভারতবর্ষকে লেট ডাউন করবে না। দ্যাট ইজ দ্য অ্যাসিওরেন্স ফ্রম আর্ম ফোর্সেস। আমাদের পলিটিক্যাল যে ডিসপেন্সেশন এবং পলিটিক্যাল উইল আজকের দিনে আছে ফুলি। সেই জন্যই আমরা এই অ্যাটাকের পরে এতটুকু এগিয়ে যেতে পেরেছি। এবং এই এরকম অ্যাটাক অথবা আমাদের যে রেসপন্স আমরা আগেও দেখেছি, সার্জিক্যাল স্ট্রাইকও করা হয়েছে, এয়ার স্ট্রাইকও করা হয়েছে। ফর এ লিমিটেড পিরিয়ড এইসব বন্ধ থাকে, কিন্তু আবার শুরু হয়ে যায়। এখন যখন এই পরিস্থিতি এসেছে, আপনারা দেশবাসীকে আমি এটাই অনুরোধ করব যে আপনাদের আর্ম ফোর্সেসের উপর হ্যাভ ফেইথ, দে উইল নেভার লেট ইউ ডাউন, and armed forces have always delivered and it will deliver. Thank you. সেনাবাহিনীর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস বা আস্থা সবসময় ছিল এবং আছে এবং থাকবে। আমরা দেশবাসী এই কঠিন পরিস্থিতিতে আমরা দেশবাসী অবশ্যই সেনাবাহিনীর সঙ্গে থাকবো। যখনই প্রয়োজন হবে আমরা সেখানে কিন্তু ঝাঁপিয়েও পড়বো সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। যদি প্রয়োজন পড়ে, এই আশ্বাসটা কিন্তু আমরা যদি সেনাবাহিনীকে দিতে পারি, তাহলে তারা কিন্তু আরো মনোবল নিয়ে এগিয়ে যেতে পারবে এবং যাবে। কর্নেল, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের রাজ্যবাসী অনেক কিছু অবগত হয়েছে এবং আমাদের মাধ্যমে গোটা দেশেই কিন্তু এই অনুষ্ঠানটা প্রচার হচ্ছে। তো এইভাবেই আপনার সাহচর্য চাইবো। এবং আমাদের আজকের এই ওয়ারন অনুষ্ঠানের এই যে বিশেষ পর্ব আমরা এখানেই শেষ করতে চাইবো। আরো একবার লেফটেন্যান্ট কর্নেল প্রণব কান্তি রায়কে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আপনাদের সকলকে আরো একবার নমস্কার।